প্রিয় শিক্ষার্থীরা, মেধাচর্চা কোচিং এর আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা আগে জানি যে কঠিন, তরল, গ্যাসীয় এই জিনিসটা কোথা থেকে আসছে। আমরা পদার্থ চিনি না, পদার্থ সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? তো এই কঠিন, তরল আর গ্যাসীয় হচ্ছে পদার্থের তিনটা অবস্থা। অর্থাৎ একটা পদার্থ কোন অবস্থায় আছে, সে তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে, এই অবস্থার প্রকাশই হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। অর্থাৎ এই তিনটা পদার্থের অবস্থা প্রকাশ করে। তো আমরা জানবো এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য কি, ভেতরের জিনিসগুলো জানার একটু চেষ্টা করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা দেখি এটা একটা কিসের ছবি এঁকেছি, একটা ইটের ছবি এঁকেছি। ইট কি শক্ত হয় না? ইটের একটা ভর আছে না, একটা ওজন আছে। তাহলে কঠিন পদার্থের নিজস্ব কি থাকে? ভর থাকে। গেল। এবার তরল পদার্থে আসি। এর ভিতরে আমি কিছু পানি রেখেছি। পানিরও একটা ভর আছে, কোনো পাত্রে রাখলে সেই পাত্রের একটা ওজন তৈরি হয়। তাহলে তরল পদার্থেরও কি থাকে? ভর থাকে। গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থেরও কিন্তু ভর থাকে। যেমন আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি আগুন জ্বালানোর ক্ষেত্রে, তো গ্যাস সিলিন্ডারের ভেতরে যখন গ্যাস পূর্ণ থাকে তখন কি ভর থাকে না? তো গ্যাসীয় পদার্থেরও কি থাকে? একটা ভর থাকে। গেল। এইবার এই ইটের দিকে আমরা একটু লক্ষ্য করি। এই ইটের কি একটা আকার আছে না? যেখানে রাখা হয়েছে একটা ইট দেখা যাচ্ছে, তার একটা আকার বোঝা যাচ্ছে, কেমন আকৃতির বা কেমন আকারের সেটা বোঝা যাচ্ছে। এই যে চার কোনা একটু উঁচা করে, এটা একটা আকার দেখা যাচ্ছে। তাহলে কঠিন পদার্থের কি থাকে? আকার থাকে, নিজস্ব একটা আকার থাকে কঠিন পদার্থের। যেমন দেখো, এই একটা বোর্ড, এই যে বোর্ডে আমি লিখতেছি, এই বোর্ডটা কিন্তু একটা কঠিন পদার্থ, কারণ এর ভর আছে এবং শক্ত। তাহলে এটা কঠিন পদার্থ, এর একটা দেখো আকার আছে, এই যে আয়তক্ষেত্রের মতো একটা আকার আছে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি, এই পাত্রের মধ্যে আমি পানি রেখেছি। তো পানি রাখার পরে এই পাত্রের যে আকার ছিল সেই আকার ধারণ করে নিয়েছে, না পানি নিজের মতো একটা আকার ধারণ করে নিয়েছে? নিশ্চয় এই পাত্রের যে আকারটা ছিল এরকম গোল করে, সেরকম আকারটা ধারণ করে নিয়েছে না? তাহলে পানির কোনো নিজস্ব আকার নাই। যে পাত্রের মধ্যে আমি রাখবো, পানি ঠিক সেই পাত্রের আকারটা ধারণ করে নেবে। কিন্তু কঠিন পদার্থের জিনিসটা দেখো, তুমি যদি এই ইটটা এরকম একটা বালতি বা এরকম একটা বড় পাত্রের ভিতরে রেখে দিতে, তাহলে কি ওই বালতির নিচের সমস্ত জায়গাটুকু ইট দখল করে নিত? নিত না। ইটের মতো নিজস্ব একটা আকার নিত। কিন্তু পানি দেখো, কোন একটা পাত্রের ভিতরে রাখলে তার নিচের সমস্ত জায়গাটা পানি দখল করে নেয়। সুতরাং পানির কোনো নিজস্ব আকার নাই। তাহলে এর 2 নম্বরে কোনো আকার নাই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো জিনিসটা সেরকম, যে পাত্রে আমি রাখবো ঠিক ওই পাত্রের আকারটা দখল করে নেবে, ওর নিজের ব্যক্তিগত কোনো আকার নাই। গেল। এখন আসি আয়তন। এটা একটা ইট, এর নিজস্ব দেখো একটা আয়তন আছে। অর্থাৎ যে জায়গাটা রাখা হয়েছে ওই ইটটা, সেই জায়গার কিছু অংশ ও দখল করে নিয়েছে। এই যে বোর্ডটা, এই বোর্ডের একটা নির্দিষ্ট আয়তন আছে। আমরা আয়তনের সূত্রে শিখেছি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো ইটের দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতাও আছে। সুতরাং কঠিন পদার্থের কি থাকে? আয়তন থাকে। গেল। তরল পদার্থের ক্ষেত্রেও দেখো জিনিসটা কিছুটা সেরকম, ওর কিন্তু একটা আয়তন থাকে। তরল পদার্থের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা উচ্চতাও আছে। অর্থাৎ যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের একটা জায়গা তো জুড়ে দখল করে নিয়েছে, তাই না? তো তরল পদার্থের কি থাকে? আয়তন থাকে। গেল। এখন আসি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের দেখো নিজস্ব কোনো আয়তন নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো জায়গাটাই দখল করে নেয়। গ্যাসীয় পদার্থের না আছে কোনো দৈর্ঘ্য, না আছে কোনো প্রস্থ, না আছে কোনো উচ্চতা। ধরে নাও এক জায়গায় তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো, সেখান থেকে কি হয়? ধোঁয়া উড়ে যায় না? ওই ধোঁয়াটা কি একটা গ্যাসীয় পদার্থ ছিল? তো ওই ধোঁয়ার কি কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা থাকে? থাকে না। সুতরাং গ্যাসীয় পদার্থের কোনো আয়তন নাই। তাহলে আমরা কি শিখলাম? একটু রিভিশন করি। দেখো, পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়।
সেই কঠিন পদার্থের ভর থাকে, আকার থাকে, আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের শুধুমাত্র ভর থাকে আর আয়তন থাকে, কোনো আকার থাকে না। আর গ্যাসীয় পদার্থের শুধুমাত্র ভর থাকে, কোনো আকার বা আয়তন থাকে না। তাহলে আমরা এরকম সংজ্ঞা দিতে পারি না যে পদার্থের যে অবস্থায় তার ভর থাকে, আকার থাকে এবং আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলে, পদার্থের যে অবস্থায় ভর থাকে এবং আয়তন থাকে, কোনো আকার থাকে না, তাকে তরল পদার্থ বলে। এবং গ্যাসীয়র ক্ষেত্রে পদার্থের যে অবস্থায় শুধুমাত্র ভর থাকে, কোনো আকার বা আয়তন থাকে না, তাকে গ্যাসীয় পদার্থ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে বেসিক যে পার্থক্যগুলো আছে সেটা আমরা শিখে গিয়েছি। এখন আমরা আরেকটু গভীরে যে শেখার চেষ্টা করি। তো দেখো, এই যে একটা মোবাইল ফোন, এটা একটা শক্ত না? তাহলে এটা একটা পদার্থ। কি পদার্থ? পদার্থের কোন অবস্থায় আছে? এটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থায় আছে। তো আমরা কি শিখেছি? কঠিন পদার্থের ভর থাকে, দেখো এর একটা ভর আছে, আকার থাকে, এর একটা দেখো আকার আছে, দেখতে একটা সুন্দর একটা আকার আছে, আয়তন থাকে, আয়তন বলতে কি জায়গা দখল করে। তো দেখো এই এই পদার্থটা একটা জায়গা দখল করেছে না? তাহলে কঠিন পদার্থের ভর থাকে, আকার থাকে, আয়তন থাকে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র ভর থাকে এবং আয়তন থাকে, কোনো আকার থাকে না। জিনিসটা কিরকম? আমি যদি এইটা একটা তরল পদার্থ হতো তাহলে কি এটা এরকম শক্তভাবে স্থিরভাবে থাকতে পারতো? এটা আমি কোনো একটা পাত্রের ভেতরে নিতাম, তো সেই পাত্রের মধ্যে আয়তনটা দখল করে নিত। তাহলে তরল পদার্থের আয়তন আছে কিন্তু নিজস্ব আয়তন নাই, অর্থাৎ পাত্রের যে আয়তন ওইটা দখল করে, আর আকার তো নাই। যেমন এই জিনিসটা শক্ত হয়ে আছে বা এরকম ভাবে একটা আকার নিয়ে আছে, তরল পদার্থের এরকম কোনো আকার নাই। আমি যে পাত্রের মধ্যে রাখবো ওই পাত্রের নিচের অংশটুকু দখল করে নেবে, সুতরাং তরল পদার্থের কোনো আকার হয় না। আর ভর তো প্রত্যেক পদার্থেরই থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা একটু দেখি, যদি এটা গ্যাসীয় পদার্থ হতো তাহলে কিন্তু আমি এরকম করে ধরতে পারতাম না। গ্যাস সর্বক্ষণ উড়ে বেড়ায়, গ্যাসের শুধু ভর থাকে, না আছে কোনো আয়তন, না আছে কোনো আকার, ওটাকে ধরা দেয় যায় না, শুধুমাত্র দেখা যায়। তাহলে আমরা এইগুলো হচ্ছে একটা বেসিক পার্থক্য শিখলাম। এখন আমরা মূলত বিজ্ঞানসম্মত থিওরিটা শেখার চেষ্টা করব। তার আগে আমরা জানবো হচ্ছে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণুপরমাণুর সমন্বয়ে গঠিত, এগুলোকে একত্রে কণা বলা হয়। তো আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এই যে একটা পদার্থ, কঠিন পদার্থ, এই নিশ্চয়ই অণুপরমাণু দিয়ে গঠিত। তো এই অণুপরমাণুগুলো দেখো একে অপরের প্রতি কিন্তু আকর্ষণ করতেছে, অর্থাৎ এই যে পদার্থটা গঠিত নিশ্চয়ই অণুপরমাণু দিয়ে গঠিত। ওই অণুপরমাণু কর্তৃক একে অপরের প্রতি কিন্তু আকর্ষণ করতেছে বা কণাসমূহ আকর্ষণ করতেছে। আকর্ষণ না করলে এই জিনিসটা কিন্তু এরকম ভাবে স্থির হয়ে থাকতে পারতো না, এই জিনিসটা ভেঙে বা ছন্ন বিচ্ছন্ন হয়ে যেত। এই পৃথিবীতে আমরা দেখছি বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, এই বিল্ডিং গুলো কি স্থিরভাবে আছে না? কোন শক্তি দ্বারা আছে? ওই যে কঠিন পদার্থের অণুসমূহের মধ্যে বা কণাসমূহের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণের দ্বারাই ওই বিল্ডিং গুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এটা কি শিখলাম? যে প্রত্যেকটি পদার্থের অণুসমূহের মধ্যে নিজেদের প্রতি একটা আকর্ষণ থাকে, আকর্ষণ না থাকলে ওই পদার্থ তো ওই অবস্থায় থাকতে পারতো না, ভেঙে পড়ে যেত। তো এই পদার্থের অণুসমূহের বা কণাসমূহের মধ্যে নিজেদের প্রতি যে আকর্ষণ, এটাকেই বলা হয় আন্ত আণবিক আকর্ষণ। এই আন্ত আণবিক আকর্ষণ কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রেও আছে, তরল পদার্থের ক্ষেত্রেও আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও আছে। ধরে নিলাম আন্ত আণবিক আকর্ষণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে আছে, কারণ আমরা প্রমাণ দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের মাধ্যমে বড় বড় বিল্ডিং বা সবকিছু তৈরি করা সম্ভব হচ্ছে, তার মানে অণুসমূহ নিজেদের মধ্যে আকর্ষণ করতেছে, আকর্ষণের মাধ্যমে একটা আকার নিয়ে থাকতে পারতেছে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে তরল পদার্থের মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ নাই। তো আমরা তার একটু প্রমাণ দেখার চেষ্টা করি যে তরল পদার্থে আন্তঃনবিক আকর্ষণ আছে, এটা একটু বের করার চেষ্টা করি। ধরে নাও এটা একটা পাত্র, এর মধ্যে কিছু তরল আমরা রেখেছি। তো এই তরল পদার্থের নিশ্চয়ই কণা আছে। তো এই কণা সমূহের মধ্যে যদি আকর্ষণ না থাকতো তাহলে এই তরলটা ছিটকে পড়ে যেত না বা আরেক দিকে চলে যেত না। যদি কোনো জায়গায় আমরা পানির ফোঁটা এরকম করে ফেলাই তা দেখি না যে পানির ফোঁটাটা একটু বল মতো হয়ে উপরের দিকে উঁচা হয়ে কানা সরু হয়ে আছে। তো যদি এই পানির ফোঁটার কণা সমূহের মধ্যে আকর্ষণ না থাকতো তাহলে ওই পানিটা কিন্তু এরকম গোল বল হয়ে ফোঁটা আকারে থাকতো না।
ছন্ন বিচ্ছন্ন হয়ে এদিক ওদিকে চলে যেত। তো আমরা এটা দিয়ে কি শিখলাম যে তরল পদার্থেরও আন্তঃনবিক আকর্ষণ আছে, কিন্তু কঠিন পদার্থের মতো এত শক্তিশালী আকর্ষণ না। যদি শক্তিশালী আকর্ষণ হতো তাহলে তরল পদার্থেরও নিজস্ব কি থাকতো, আকার থাকতো। তাহলে আমরা কি শিখলাম যে তরল পদার্থেরও নিজস্ব আন্তঃনবিক আকর্ষণ আছে, কিন্তু কঠিন পদার্থের মতো অত শক্তিশালী আকর্ষণ না। অর্থাৎ তরল পদার্থের নিজস্ব কণাসমূহের যে আকর্ষণ, ওটা কঠিন পদার্থের কণাসমূহের আকর্ষণের মতো অত বেশি শক্তিশালী না, একটু কম শক্তিশালী। আর গ্যাসীয় পদার্থেরও আন্তঃনবিক আকর্ষণ আছে। গ্যাসীয় পদার্থের যদি আন্তঃনবিক আকর্ষণ না থাকতো তাহলে আমরা কোনো জায়গায় যদি আগুন জ্বালিয়ে দিই, সেখান থেকে ধোঁয়া ওড়ে, ওই ধোঁয়াটা দেখছো একটা কুণ্ডলীর মতো হয়ে বা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে যায়, তাহলে ওই নিজস্ব অনুষমের মধ্যে একটা আকর্ষণ আছে, যার কারণে ওইটা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় না, একটা নির্দিষ্ট জায়গা বরাবর উঠে যায়। তাহলে আমরা কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের যে তিনটি অবস্থা, এই তিনটি অবস্থা সম্পর্কে সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আরেকবার একটু রিভিশন করিয়ে দিচ্ছি, তোমরা নোট করে দিতে পারো। যদি তোমাদের পরীক্ষার খাতায় এরকম আসে যে তরল পদার্থ কাকে বলে তার সংজ্ঞা দাও, তোমরা এরকম ভাবে সংজ্ঞাটা দিবা যে পদার্থের যে অবস্থার ভর আছে এবং আয়তন আছে, কোনো আকার নাই এবং নিজস্ব অনুসমূহের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসীয়র থেকে বেশি। আন্তঃনবিক আকর্ষণ কি কঠিনের চেয়ে কম কিন্তু গ্যাসীয় পদার্থের থেকে বেশি, তাকে তরল পদার্থ বলে। এবার যদি পরীক্ষার খাতায় আসে গ্যাসীয় পদার্থ কাকে বলে তার সংজ্ঞা দাও, তাহলে কি সংজ্ঞা দিবা যে পদার্থের যে অবস্থার ভর আছে, কোনো আকার বা আয়তন নাই এবং পদার্থের নিজস্ব কণাসমূহের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ সব থেকে কম, মানে কঠিনের থেকেও কম, তরলের থেকেও কম। গ্যাসীয় পদার্থের আন্তঃনবিক আকর্ষণ কিন্তু সবার থেকে কম, তাকে গ্যাসীয় পদার্থ বলে। আর কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আসে যে পদার্থের যে অবস্থার ভর আছে, আকার আছে এবং আয়তন আছে এবং আন্তঃনবিক আকর্ষণ শক্তি বা আন্তঃনবিক আকর্ষণ তরল বা গ্যাসীয় অবস্থার থেকে অনেক বেশি, তাকে কঠিন পদার্থ বলে। আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার নিজস্ব মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করা হলো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।